ফাইনাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি ইন্দ্রনীল সাহা তোমাদের সাথে এসেছি। যে আগের দিন আমি একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম যেটাতে আমরা ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে বুঝিয়েছিলাম। তো ওইখানে ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে বোঝাতে গিয়ে অনেকের অনেক কোনো ডাউট এসছে, সেটা আমাকে সবাই শেয়ার করেছে। তো সেই ডাউটটা আজকে অনেকটা তোমাদেরকে ক্লিয়ার করব। সেটা এই যে কোনো ধরো তোমাদের ভার্ব তোমরা শেখো, বা তোমরা ইংলিশে যে কোনো স্পোকেন শেখো, বা তোমরা ছোটদের মধ্যে যেটা আমরা আগে শিখে এসেছি, বা তোমরা কোনো প্যারাগ্রাফ লেখো, এনিথিং যে কোনো আমাদের 3, 4, 5, 6, 7 থেকে শুরু করে যত আমাদের এডুকেশনাল গ্রামার আছে, যত আমাদের একাডেমিক গ্রামার আছে, যত আমাদের কম্পিটিটিভ গ্রামার আছে, সব গ্রামারেই একটাই কেন্দ্রবিন্দু, সেটা হচ্ছে টেন্স। আমরা যদি আজকে টেন্স না শিখি তাহলে আমাদের কিন্তু অনেক কিছুতেই প্রবলেম হবে। তো সবার প্রথমে চলো আজকে আমরা তোমাদেরকে একটু লেন্থলি হবে, বা আমাদের ভিডিওটা একটু পাটে পাটে আমরা স্টার্ট করব, কিন্তু আজকে আমি কথা দিচ্ছি যে এই টেন্সের ভীতি বা ইংলিশের তোমাদের প্রকৃত অর্থে যে ভীতি, সেই ভীতি কিন্তু আজকে আমি দূর করবই। এটা আমার তোমাদের কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ। তাহলে চলো দেখি আমরা টেন্স শিখি। সবার আগে আমরা জেনে নেবো যে টেন্স শিখে আমাদের হবেটা কি। তো টেন্স এমন একটা জিনিস, টেন্স মানে ধরো আমরা যেটাকে বাংলায় বলি সেটা হচ্ছে ক্রিয়ার কাল। এই টেন্সের ব্যবহার কোথায়? টেন্সের ব্যবহার হচ্ছে যে শুধু কি ইংলিশে? না, ইংলিশে নয়। টেন্সের বাংলায় ব্যবহার আছে এনি ল্যাঙ্গুয়েজ। যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা যাও, তোমরা বাংলা যাও, তোমরা ইংলিশ যাও, তোমরা যে কোনো আমাদের ওয়ার্ল্ডের যেই লক্ষ কোটি ভাষা আছে সেই ল্যাঙ্গুয়েজে যাও, সমস্ত ল্যাঙ্গুয়েজে কিন্তু টেন্স আছে। তো টেন্স না জানলে কিন্তু আমরা কিছুই কিন্তু শিখতে পারবো না। তো চলো আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব, এবং টেন্সের উপকারিতা কোথায় বা টেন্স শিখে আমাদের কি হবে সেগুলো আজকে আমরা জানবো। তো চলো ইংলিশে আমরা টেন্স শিখবো। তো টেন্সকে যেটা বলা হয় সেটা হচ্ছে ক্রিয়ার কাল। এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, যেটা হচ্ছে তোমার ক্রিয়ার কাল। কিন্তু আমি এখানে একটু পরিবর্তন করব। কি পরিবর্তন করব তোমাদের বুঝতে অসুবিধা হবে। টেন্স মানে ক্রিয়ার কাল, এটা আবার কি? ক্রিয়ার কাল তো আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। তাহলে ক্রিয়ার কালটা কি জিনিস? আমরা কিন্তু টেন্স মানে ক্রিয়ার কাল বলবো না, আমরা টেন্স মানে বলবো হচ্ছে সময়। এটা আমি ব্র্যাকেটে লিখবো, এটা আমি তোমাদেরকে বলছি সময়। আসল কিন্তু টেন্সের মানে হচ্ছে ক্রিয়ার কাল, সময় নয়। কিন্তু আমরা বোঝার সুবিধার্থে তোমাদেরকে বললাম টেন্স মানে হচ্ছে সময়। কেন আমরা সময় বলবো? দেখো একটা জিনিস ভেবে দেখো, আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ ধরো শিখে আসছি। আমরা ধরো আমাদের মাদার টাং মাতৃভাষা বাংলা, তো বাংলা বলো হিন্দি বলো, আমরা যে কোনো ভাষা শিখি তো সেইখানেই হচ্ছে আমরা কিন্তু সময়টাকে অ্যাপ্লাই করি। কেন সময় অ্যাপ্লাই করি? ধরো তোমরা আজকে কথা বলছো, বর্তমানে ধরো আমি এখন তোমাদের সঙ্গে স্পিকিং করছি, সেটা কিন্তু আমরা প্রেজেন্ট ইউজ করছি, তাহলে তখন আমাদের প্রেজেন্ট লাগছে। এবার ধরো আমি কালকে কি করেছি সেই বিষয়ে যদি তোমার সঙ্গে কথা বলি, কিংবা তোমাদের সঙ্গে যদি আমরা কনভারসেশনে আসি, তখন কিন্তু আমাদের পাস্টটা লাগবে। তাহলে এটাও সময় হচ্ছে, প্রেজেন্টটাও সময় হচ্ছে। আবার ধরো আমরা ভবিষ্যতের কোনো কিছু নিয়ে তোমাদের সঙ্গে যদি আলোচনা করি, সেটাও কিন্তু সময় বোঝাচ্ছে। তাহলে সেই অর্থে আমরা বলতে পারি টেন্স মানে কিন্তু ক্রিয়াকাল নয়। হ্যাঁ ক্রিয়াকাল বটে, সরি নয় নয় ক্রিয়াকাল বটে, কিন্তু টেন্স মানে আমরা সময়টাও কিন্তু বলতে পারি। এই জায়গাটা একটু নোট করবে, টেন্স মানে হচ্ছে সময়। কেন সময় বললাম? কারণ আমরা যখন কথাবার্তা বলবো, আমরা যখন স্পিকিং করব, আমরা যখন স্পোকেন শিখবো, তখন আমাদের এটাই কিন্তু কাজে লাগবে। তাহলে টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়? টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার। তাহলে প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, পাস্ট মানে হচ্ছে অতীত, এবং ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। দেখে নাও আমরা আজকে যদি যখন কথা বলি, আমি এত ফ্লুয়েন্টলি বেঙ্গলিতে কথা বলছি, কি করে পারছি? এটা তোমাদের মনের মধ্যে কোশ্চেন আসছে, বা তোমরাও বেঙ্গলিতে কথা বলো। কেন কথা বলি? বেঙ্গলিতে কথা বলতে পারি কেন? আমরা কি মাতৃভাষা? না, আমাদের মাতৃভাষা তো বটেই, এছাড়া বেঙ্গলি ফ্লুয়েন্টলি বলতে পারি। এর কারণ হচ্ছে আমরা দেখো বেঙ্গলি কিন্তু খুব সুন্দরভাবে শব্দগুলো সাজাতে পারি। আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, শব্দগুলো সুন্দরভাবে সাজাতে পারলে একটা মিনিংফুল সেন্টেন্স ক্রিয়েট হয়, মানে হচ্ছে একটা মিনিংফুল বাক্য ক্রিয়েট হয়। আজকে আমি তোমাদেরকে এই মিনিংফুল বাক্য কি করে ক্রিয়েট করতে হয় সেইটাই শেখাবো। কার সাহায্যে শেখাবো? এই টেন্সের সাহায্যে শেখাবো। ওকে, তাহলে চলো টেন্স আমাদের খুবই ভাইটাল পার্ট।
টেন্স থেকে আমরা কি শিখবো? আমরা স্ট্রাকচার গঠন শিখবো, আমরা স্ট্রাকচার ক্রিয়েটিং শিখবো, যে কিভাবে বাক্য গঠন করতে হয়। চলো চলো, এই জিনিসটা তোমাদের কাছে সবই একটা ক্লিয়ারেন্স, তোমরা ক্লাস 3, 4, 5 থেকে শিখে আসছো। তাহলে আমাদের ইংলিশে অসুবিধা হয় কেন? এই জিনিসটাই আমরা দূর করব। একটু বোরিং লাগলেও আমরা একদম গোড়া থেকে স্টার্ট করব। ওকে, তাহলে চলো, টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি এটা আমরা সবাই জানি নাকি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্টের 4টে ভাগ, এটাও আমরা সবাই জানি। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের 4টে ভাগ, এটাও আমরা সবাই জানি। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের 4টে ভাগ, এটাও আমরা সবাই জানি। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটা ভাগে কিন্তু এক। তাহলে কি করব? যখন প্রেজেন্টের ভাগ হবে তার আগে প্রেজেন্ট ইউজ করে দেবো। আই মিন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টেরও সেম, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারেরও সেম, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য টেন্স। এইটা হচ্ছে টেন্সের একটা পার্ট। এইটা হচ্ছে টেন্সের বিভিন্ন ভাগ, টেন্সের বিভিন্ন টাইপ, টেন্সের বিভিন্ন জাবিকা, সেটা আমরা সবাই জানি। এটা জানো, তবুও বললাম কেন? কারণ নেক্সট আমার বোঝাতে গেলে এটা কিন্তু কাজে লাগবে। তো খুব ইন্টারেস্টিং ক্লাস হতে চলেছে, একটু ভালো করে তোমরা দেখে নাও। তাহলে এইখানে আমরা কিন্তু টেন্সের এভরিথিংটা কিন্তু শিখে গেলাম। টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়, তাদেরকে কয় ভাগে ভাগ করা যায়, এগুলো কিন্তু শিখে গেলাম। চলো, তারপর খুব ইন্টারেস্টিং, তারপর দেখো এই কোশ্চেনটা আমরা শিখবো হচ্ছে, আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বিস্তারিত ভাবে আলোচনা করবো এই জিনিসটা কি, যে থার্ড পার্সনে আমাদের অসুবিধা হচ্ছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অসুবিধা হচ্ছে। এই জিনিসটা কিন্তু আজকে আমি তোমাদেরকে দূর করবো ভীতিটা। চলো তাহলে দেখা যাক এটা কি জিনিস। দেখো, পার্সন, পার্সন কি? পার্সন হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে এখানে বাংলা, ইতিহাস, ভূগোল বিজ্ঞান নয়। সাবজেক্ট মানে হচ্ছে বক্তা। সাবজেক্ট কি করে আইডেন্টিফাই করব? আমরা যখন বাংলায় কথা বলবো তখন কে, কে কোনো একটা কাজ করছে, এই কে, হু, এই কোশ্চেন যেটা হবে সেটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে চলো, সাবজেক্টকে কয় ভাগে ভাগ করা যায়? সাবজেক্টকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? এক একটা ভাগকে কি বলা হয়? পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে কি আছে? আই আর উই। সেকেন্ড পার্সনে কি আছে? ইউ আর ইউ। থার্ড পার্সনে কি আছে? হি, সি, ইট। আর যে কোনো সিঙ্গুলার নাউন। আর থার্ড পার্সন প্লুরাল নাম্বারে কি আছে? দে। দে মানে কি? তারা। এই দে এর জায়গায় কিন্তু তোমরা এখানে একের অধিক, এক বচনের অধিক তোমরা নাউন ইউজ করতে পারো। মানে সিঙ্গুলার নাউন এখানে হচ্ছে এই নাউনের আমরা, মানে যদি আমি ধরি, বলো যদি ধরি অমল, অমল হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এবং যদি বলি অমল, বিমল, তাহলে কিন্তু দে এর জায়গায় ইউজ হচ্ছে। ওকে, তো এটা খুব একটা সিম্পল ট্রিক। এটা হচ্ছে তোমার, আমরা শিখলাম হচ্ছে পার্সন শিখলাম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তোমাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার পার্সন শিখে আমাদের হবেটা কি? কিন্তু পার্সন শিখে অনেক কিছু হবে। পার্সন শিখে আমাদের কি হবে? পার্সন শিখে আমরা অনেক কিছু ক্লিয়ার করতে পারবো। যাই হোক, আমাদের দেখো তাহলে এই পার্সনটা কেন ক্রিয়েটিং করা হয়েছে, এটাও তোমাদের মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। পার্সন ক্রিয়েটিং এর কাজ আছে। কি কাজ আছে? দেখো, আমাদের ধরো এইখানে আমাদের শিখতে গেলে যদি ধরো অনেক স্টুডেন্ট হয়ে যায় তাহলে তো প্রবলেম। আমরা কি করি, যে কোনো স্কুলে বলো, হাই স্কুল বলো, বা যে কোনো প্রাইমারি সেকশন বলো, যেখানে স্কুলে কিন্তু আমরা সেকশন ডিভাইডেশন করে দিই। একইভাবে কিন্তু ভালো মতো শেখার জন্য পার্সেন্টকেও ডিভাইডেশন করা হয়েছে। তোমরা কি বুঝতে পারছো? দেখো, ফার্স্ট পার্সনে আছে আই আর উই, দেখো আলাদা। সেকেন্ড পার্সন আছে ইউ আর ইউ, দেখো আলাদা। থার্ড পার্সনে কি আছে? হি, সি, ইট। আর যে কোনো নাউন আর হচ্ছে দে, দেখো এটাও কিন্তু আলাদা। আই থিঙ্ক তোমাদেরকে পার্সনের বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার করতে পারলাম। তাহলে আমরা টেন্স জানলাম, তারপরে আমরা সাবজেক্ট জানলাম। এইবার আমরা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট জিনিস ভার্ব জানবো। ভার্ব কি? তাহলে এটাও একটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটা তোমরা সবাই জানো, তবুও কিন্তু আমি শেখাচ্ছি কেন। এটাকে তোমরা অনেকটা ভাবতে পারো যে ইংলিশের হাতি কুড়ি ভাবতে পারো। এইগুলো যদি তোমাদের ক্লিয়ারেন্স না থাকে তাহলে কিন্তু তোমরা নেক্সট ভিডিও বুঝতে পারবে না, আমাদের নেক্সট ক্লাস কিন্তু বুঝতে পারবে না। এই জন্য আমরা আরেকবার করছি, আরেকবার রিপিট করে নিচ্ছি। ওকে, তাহলে যারা জানো তারা আরেকবার জানতে তো ক্ষতি নেই, বা যারা জানো না তাদের কাছে খুব ইন্টারেস্টিং, তারা কিন্তু মন দিয়ে জিনিসটা দেখে নাও। তাহলে চলো, ভার্ব। ভার্ব কি জিনিস? আমরা সবাই জানি ইংলিশে ভার্বকে বলা হয় হচ্ছে ডুইং ওয়ার্ড।
ডুইং হোয়াট বলতে কি কাজ করা। এই জিনিসটা আগে আমাদেরকে ভালো করে শিখতে হবে। হোয়াট ইজ দ্য ডুইং হোয়াট? ডুইং হোয়াট ধরো সাপোজ এবার তুমি বলতে পারছো যে স্যার স্পোকেন ক্লাসে এসে বেঙ্গলি কেন ইউজ করছেন? বেঙ্গলি ইউজ করার কারণ হচ্ছে যে আমাদের মাতৃভাষা তো বাংলা। আমরা দেখো এখানে বাংলা দিয়ে জিনিসটা শিখবো যে বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা ইউজ করছি কেন? কারণ বাংলার মধ্যে আমাদের বেঙ্গলিটা তো আমরা খুব সুন্দরভাবে সাজাতে জানি, এটা তো আমরা খুব জানো, যার জন্য আমরা বেঙ্গলিতে ফ্লুয়েন্টলি বেঙ্গলি বলতে পারি। আমরা এইখানে শিখবো হচ্ছে যে ফ্লুয়েন্টলি বেঙ্গলিতে কিভাবে ইউজ করলে, কোন ভাবে কি স্টাইলে কথা বললে, কি কোন কোন পজিশন বা তোমার কোন স্টাইলটা ফলো করলে আমরা সেটা ইংলিশে কনভার্ট করতে পারবো। এই জন্য সহজ সরল বাংলা ভাষা দিয়ে আজকে ইংলিশটা শেখার চেষ্টা করি, যে আমি দেখবো আজকে বেঙ্গলি ইউজ করে ইংলিশটা আমরা শিখতে পারি কিনা, ইংলিশে ট্রান্সলেট করতে পারি কিনা। ঠিক আছে, চলো অত কথা বলে লাভ নেই, চলো আমরা আজকে ভার্ব শিখি। ভার্ব হচ্ছে প্রথমে আমরা টেন্স শিখলাম, সাবজেক্ট শিখলাম, এবার আসছি ভার্ব। ভার্ব হচ্ছে ডুইং হোয়াট। ধরো একটা সেন্টেন্স আছে, যে কোনো সেন্টেন্সকে তুমি বলতে পারো যে আমি ভাত খাই, সে মেলায় কোনো একটা জিনিস, ধরো সে মেলায় বেলুন বিক্রি করে। এই যে এই ধরনের কথাগুলো, এই কথাতে যখন প্রশ্ন করব কে বিক্রি করে, উত্তর আসছে সে, তাহলে সেটা হচ্ছে সাবজেক্ট। আমি ভাত খাই, কে ভাত খায়, আমি ভাত খাই, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে প্রশ্ন হচ্ছে কে, তখন হচ্ছে আমি বা সে, সেটা হচ্ছে সাবজেক্ট। কিন্তু যখন বলি, যখন এইটা কোশ্চেন করব যে আমি কি করি, যে করাটা আসছে যে আমি ভাত খাই, খাই খাই, এই খাইটা হচ্ছে ভার্ব। তাহলে খাইটা হচ্ছে ডুইং ওয়ার্ড। সে মেলায় বেলুন বিক্রি করে, কে বিক্রি করে, সে, এটা হচ্ছে সাবজেক্ট। সে কি করে, সে বিক্রি করে, বিক্রি করা, এটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্ব হচ্ছে ডুইং ওয়ার্ড, মানে সাবজেক্ট যা করে সেটা হচ্ছে ভার্ব, আর ভার্ব কে করে সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে চলো ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়, সরি ভাগ বলবো না, তিনটে ফর্মে ট্রান্সফার করা যায়। ফর্ম, ফর্ম মানে হচ্ছে স্ট্রাকচার। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এইটাকে অনেকে বিভিন্ন জনা বিভিন্ন নাম দেয়, কেউ V1, V2, V3 বলে, কেউ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, PP ফর্মও বলে অনেকে। তো যাই হোক, যার যেটা সুবিধা, যা খুশি নাম দাও, কোনো অসুবিধা নেই, শুধু ভার্বের তিনটে ফর্ম এটা জানলেই হবে। তাহলে প্রথমে দেখো গো, গো ওয়েন গান, ডু ডিড ডান, প্লে প্লেড প্লেড, স্টে স্টে স্টেড, ইট এট ইটেন, ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক, এরকম লক্ষ কোটি ভার্ব আছে। অত ভার্ব তো এখানে লেখা পসিবল নয়, তাই আমি জাস্ট তোমাদের কাছে দু তিনটে এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে কি গো, গো ওয়েন্ট গান, এটা কি আলাদা? না, আলাদা নয়। গো মানেও যাওয়া, ওয়েন্ট মানেও যাওয়া, গান মানেও যাওয়া। তাহলে তিনটে কেন আলাদা হচ্ছে? কারণ হচ্ছে তিনটে টেন্স ইউজ হচ্ছে। গোটাও মানে যাওয়া, ওয়েন্ট মানেও যাওয়া, গান মানেও যাওয়া, কিন্তু তিনটে তিন রকম টেন্সে ইউজ হচ্ছে। কোথায় কোনটা ইউজ হচ্ছে সেটা আমরা পরের ভিডিও বা পরে আমরা কিন্তু ভালো করে শিখবো। শুধু তোমরা জেনে নাও যে এইটা ভার্ব, ভার্বের তিনটে ফর্ম হয়, এইটুকু তোমরা জেনে নাও। আচ্ছা, এইবার এইখানে একটা মজার জিনিস আছে, এইটা একটু ভালো করে দেখে নাও। দেখো এখানে আছে প্লে, এখানে দেখো ইডি অ্যাড হচ্ছে, এখানে দেখো ইডি অ্যাড হচ্ছে, এখানে দেখো স্টে আছে, এখানে দেখো ইডি অ্যাড হচ্ছে, এখানে দেখো ইডি অ্যাড হচ্ছে। তো এইটা একটা খুব ভাইটাল একটা জিনিস, ইন্টারভিউতে অনেক সময় ধরে, এটা একটু জেনে নাও। তো প্লে, দেখো প্লের সাথে প্লেড ইডি, ইডি, স্টে, স্টের সাথে ইডি, স্টেড, স্টে, এইটা অ্যাড হচ্ছে। এইখানে দেখো এই দুটো ভার্বকে যার সাথে ইডি অ্যাড হয় সেগুলোকে বলে রেগুলার ভার্ব, আর যার সাথে তোমার ইডি অ্যাড হচ্ছে না, দেখো গো, গোয়েট গোয়েট, দেখো ডু, ডুয়েট ডুয়েট, এটা কিন্তু বলছি না, আমরা বলছি গো ওয়েন গান, ডু ডিড ডান, এগুলোকে বলে হচ্ছে ইরেগুলার ভার্ব। তা এইটা তোমরা একটুখানি নোট করবে, এটা খুব ছোটবেলাকার জিনিস, ছেলেবেলাকার জিনিস, কিন্তু যে কোনো ইন্টারভিউতে কিন্তু আসতে পারে, এইটা কিন্তু একটু নোট করবে। ঠিক আছে, তাহলে আমরা ভার্ব শিখলাম, আমরা টেন্স শিখলাম, আমরা সাবজেক্ট শিখলাম, পার্সন শিখলাম, এভরিথিং কিন্তু স্ট্রাকচার জিনিসগুলো শিখে গেলাম।
এইবার এইবার আসছি এট ফার্স্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেইটাকে বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্সও তোমরা বলতে পারো। তো এইটা আমরা আজকে শিখবো। দেখো খুব ইন্টারেস্টিং, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এটা কি জিনিস? তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা শিখবো বাংলা ভাষার সাহায্যে, যে বাংলা বা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা শিখবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি। ঠিক আছে, তো কি এই জিনিস? দেখো এখানে কি লিখেছি, যে বর্তমানে সাধারণভাবে কোনো কাজ করা বোঝালে, মানে বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এটা কি জিনিস? বর্তমানে সাধারণভাবে কোনো কাজ করা বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এর মানে কি? এর মানে হচ্ছে যে এইখানে আমরা বাংলা যেটা ইউজ করছি, যেই বাংলা ভাষায় কোনো ভজকট কোনো ব্যাপার নেই, প্লেন সিম্পল বেঙ্গলি, সেগুলোই কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। যেরকম ধরো, সে কাজ করে, মেয়েটি কুয়ো থেকে জল তোলে, আমি একটি ছবি আঁকি, স্যার আমাদের খুব ভালো ইংরেজি শেখান। এই ধরনের প্লেন কথাগুলো স্যার ইংরেজি শেখাচ্ছেন, স্যার ইংরেজি শিখিয়েছিল, মেয়েটি জল তুলেছিল, 4 ঘন্টা ধরে জল তুলছে, কাল থেকে জল তুলছে, এত ভজকট ব্যাপার নেই, প্লেন কথা। লোকটি মেলায় জামা কাপড় বিক্রি করে, করেছিল, করতো, এত কথা নয়, প্লেন কথা, সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কি বললাম? বর্তমানে সাধারণভাবে কোনো কাজ করা বোঝালে সেইটাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ওকে, ক্লিয়ার? আশা করি এটা তোমরা বুঝেছো। এবার চলো গঠনের নিয়ম। কি নিয়ম? আমরা গঠনের নিয়ম মানে কি, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ক্রিয়েট কি করে করব, এটা কিন্তু শেখাচ্ছি। ঠিক আছে, তাহলে চলো। প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। নাম্বার 1 নিয়ম কি না, এখানে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। প্রেজেন্ট ফর্ম মানে কি? এই দেখো এইগুলো, মানে জাস্ট ভার্বের বাংলার ইংলিশ অর্থগুলো কিন্তু এখানে ইউজ হয়। মানে কি? ধরো গো মানে যাওয়া, সেই গোটা ইউজ হয়। ডু মানে করা, সেই ডুটা ইউজ হয়। প্লে মানে খেলা, ওই প্লেটা ইউজ হয়। এত আমাদের জেনে লাভ নেই, জাস্ট যে ভার্বের প্রেজেন্ট ফর্মটাই কিন্তু ইউজ হয়। এটা কি? নাম্বার 1 নিয়ম। নাম্বার 2 ভেরি ভেরি ইন্টারেস্টিং, এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝবে, যেটা আমি আগের ভিডিওতে তোমাদের দিয়েছিলাম। সেটা কি জিনিস? দেখো কি বলছে, যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস ব্যবহার করতে হয়। এস বা ইএস, হোয়াট ইজ দিস? এস বা ইএস, এটা দেখো আমরা শিখি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? এই দেখো এখানে দেওয়া আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হি, সি, ইট আর যে কোনো নাউন, এইটা যদি হয় তাহলে এর পরে যেই ভার্বটা হবে সেই ভার্বের সাথে তোমার এস বা ইএস হয়। ওকে, তাহলে আমরা স্ট্রাকচার শিখলাম, স্ট্রাকচারাল রুলস শিখলাম, গঠনের নিয়ম। তাহলে এইটা দেখে চলো আমরা পারি কিনা। আচ্ছা, এখানে আমি কিছু একটা ফর্মুলা বলেছি, ঠিক আছে? এই ফর্মুলাটা ভেরি 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 ভাইটাল, নাকি ফর্মুলাটাকে ইউজ করব আমরা ইংলিশের গঠন শিখতে গেলে। তো ফর্মুলা কি? প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্টের ফর্মুলা কি? প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে আমরা প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসাবো, তারপরে আমরা অবজেক্ট বসাবো। অবজেক্ট মানে হচ্ছে বাকি কথা। তাহলে চলো, আমি ভাত খাই, তাহলে এই ফর্মুলাটা ইউজ করি। আমি ভাত খাই, এখানে সাবজেক্ট কি? কে ভাত খায়? আমি, তাহলে আই। আমি কি করি? খাই, খাই, খাইটা হচ্ছে ভার্ব, খাওয়া ইংরেজি কি? ইট, তাহলে হচ্ছে ইট। কি খাই কোশ্চেন করি, এই কি খাই এটাই হচ্ছে অবজেক্ট। তাহলে কোশ্চেন করো ভাত, তাহলে ভাতটা হচ্ছে রাইট। তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে দেখো, আমরা এতদিন ভাবতাম যে ইংলিশটা গঠন করা কঠিন, আজকে আমরা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট শিখলাম। এর আগে তোমার আরো, এর পরে আমরা আরো 12টা নিয়ম শিখবো, তখন কিন্তু আমাদের কাছে টোটাল ট্রান্সলেশনটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আজকে জাস্ট একটা শিখলাম, এই একটাতেই দেখো কত ইজি। তারপরে সে একটি ছবি আঁকে, সে কে ছবি আঁকে? সে, তাহলে হি বা কি? তাহলে হি বা সি আঁকে, আঁকা ইংরেজি কি? তারপরে কি বসাবো? প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, আঁকে, আঁকে, আঁকা ইংরেজি কি? ড্র। কিন্তু একটা পরিবর্তন দেখছো, ড্র নয়, আমি এস দিয়েছি। কেন? কারণ দেখো আমরা এখানে বলেছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস ব্যবহৃত হয়। তাহলে হি বা সিটা কি?
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কিন্তু এখানে এই এসটা অ্যাড হলো। তাহলে হি ড্রস এ পিকচার, হি এর জায়গায় যদি সি দিতাম তাহলেও তাই হতো, হি এর জায়গায় যে কোনো নাম ইউজ করতাম তাহলেও তাই হতো, এখানে কিন্তু পরিবর্তন হবে না, যা থাকবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তোমার ড্রস সাথে বা যে কোনো ভার্বের সাথে এস বাই এস অ্যাড হবে। তাহলে আমরা একসঙ্গে স্কুলে যাই, আমরা উইটা কি ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, তাহলে উই গো এর সঙ্গে কিন্তু গোজ হলো না, কেন? কারণ উইটা হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, তাহলে উই গো টু স্কুল টুগেদার। তাহলে খুব সুন্দর একটা জিনিস শিখলাম, আমার মনে হয় তোমাদের অনেকটা ডাউট ক্লিয়ার হলো। এইবার একটা তোমাদেরকে টাস্ক দিচ্ছি, সেইটা তোমরা একটু দেখে নাও। দেখো রাম আর শ্যাম প্রতিদিন, একটু স্পেলিংটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, আমি আবার বলছি প্রতিদিন, এটা বেশ প্রতিদিন, আমি তাও একটু চেষ্টা করছি মুছে লেখা, প্রতিদিন। তো রাম আর শ্যাম প্রতিদিন মাঠে খেলে, এন্ড আমার মা খুব ভালো রান্না করে। এইটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এইটা তোমাদের একটু টাস্ক দিলাম, তোমরা এটা কিন্তু কমেন্টসে জানাবে যে কি এর অ্যান্সারটা হবে, এই টাস্কটা কিন্তু তোমাদের দিলাম। তো আজকের ভিডিওটা এইখানে শেষ হচ্ছে। আমরা আজকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট সম্পর্কে জানলাম, নেক্সট ভিডিওতে কিন্তু আমরা আরো টেন্স সম্পর্কে আরো বিস্তারিত জানবো। তাহলে চলো তোমাদের আজকে এই অবধি থাক। তো আমি আবারও বলছি, আমাদের পাইনিয়ার স্টাডি সেন্টার, আমরা কম্পিটিটিভ একাডেমিক সব জায়গাতে তোমাদের পাশে আছি, তো তোমরা আমাদের সঙ্গে থাকো। তো কম্পিটিটিভের আমাদের এক্সামের আগামী 29 সেপ্টেম্বর সানডে আমাদের একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হয়েছে, যেখানে তোমরা যে কেউ জয়েন করতে পারো। তোমাদের সবাই আসো, কোনো অসুবিধা নেই। আমাদের নিচে দেওয়া ডেসক্রিপশনে, নিচে দেওয়া নাম্বারে তোমরা কল করো। যারা যারা 29 তারিখে আসবে অতি অবশ্যই জানাও। আর 30 তারিখ অবধি কম্পিটিটিভের যে আমাদের কম্পিটিটিভ এক্সামের কম্বাইন্ড ব্যাচ 30 তারিখে শুরু হতে চলেছে, সে 29 তারিখে শুরু হতে চলেছে, কিন্তু আমাদের 30 তারিখ অবধি কিন্তু কোনো অ্যাডমিশন ফি লাগছে না। তাই তোমরা যারা 30 সেপ্টেম্বরের মধ্যে অ্যাডমিশন নিতে চাও অতি অবশ্যই আমাদেরকে নিচে দেওয়া নাম্বারে ফোন করো, তোমাদের নাম এনরোল করে দাও, আমরা কিন্তু তোমাদের নাম তুলে নেব। যাই হোক, আজকে এই অবধি থাক, চলো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে।